আমি ফিরে এসেছি। আগামীকাল আমি জয়নগরে যাব। আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ কর্মীদের পাশে দাঁড়ানো, এটি একটি গুরুত্বপূর্ণ ভোট পরবর্তী হিংসা এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখানে রাজ্যের যে বিরোধী দলের নেতা রাজ্যপালের রাজভবনে গিয়ে ঢুকতে পারলেন না, আদালতে যেতে হল। তারপরে রাজ্যপাল নিজেই পরিদর্শনে গেলেন। লজ্জার বিষয় যে যারা একদিকে মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, নিজেদের বাড়িতে থাকতে পারছে না, তাদের বাড়িতে গিয়ে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতারা খুন করে দেওয়ার, মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে তাদের বাড়ির লোকেদেরকে, মা বাবাদেরকে বিশেষ করে। তারা মহামান্য রাজ্যপালের সাথে দেখা করতে গেছে, তাদের ইচ্ছে এটাই ছিল এবং আমাদের বিরোধী দলনেতা তাদেরকে সামনে থেকে লিড করছে। দুর্ভাগ্যবশত সেই যে দেখা সাক্ষাৎ করার একটা ঘটনা, সেটা ঘটতে দেওয়া হলো। 200 জনকে, প্রায় 200 জন তারা গভর্নর হাউসে গেছিলেন, তাদেরকে রাজভবনে ঢুকতে দেওয়া হলো। কারণ হিসেবে কি দেখানো হলো? কারণ হিসেবে দেখানো হলো যে ওখানে 144 ধারা আছে। আজকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, আমরা অবাক হয়ে পুলিশের দিকে তাকিয়ে থাকছি যে ঠিক পুজোর আগে ওই এলাকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে ধর্ণা মঞ্চ তৈরি করে উনি ধর্ণা দিলেন। তখন 144 ধারা কোথায় গিয়েছিল? 144 ধারা কি তখন হানিমুন করতে গেছিল? তখন কি ওখানে ছিল না? আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে 144 ধারা, তৃণমূল করতে গেলে 144 ধারা নেই। এই যে গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে, এটা গোটা দেশ দেখছে, পশ্চিমবঙ্গবাসীও দেখছে এবং বাইরের লোকেরা তো হাসছে রীতিমতো। আজকে হারোয়াতে একটি ছবি দেখা গেল, পোস্টপোন ভায়োলেন্স তো সর্বোচ্চ চলছে। বিজেপি কর্মীকে মোটরবাইক থেকে নামিয়ে মারধর করে তাকে টেনে হিঁচড়ে দড়ি বেঁধে টানতে টানতে নদীতে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো। এই ধরনের দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন এই ধরনের ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অহরহ পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে, আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর থেকে শুরু করে, হারোয়া থেকে শুরু করে বসিরহাটের ভয়ঙ্কর অবস্থা। আমার নিজের গাড়ি আক্রমণের মুখে পড়েছিল। কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না, লাঠিচার্জ পর্যন্ত করানো হচ্ছে না এবং এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন 26-এ যেন তৃণমূল ওয়াকওভার দিয়ে। তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে তৈরি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে, অত্যাচার করে বিজেপিকে চুপ করিয়ে দেবে, বিজেপির কর্মীদেরকে বাধ্য করবে বিজেপি ছাড়ার জন্য বা বিজেপি না করার জন্য, তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন। 26-এর আগে বিজেপি আরো বেশি শক্তিশালী হয়ে 26-এ তৃণমূল কংগ্রেসকে আমরা পরাজিত করব। কুচবিহারে উদয়ন গুহ কি বলছে? উনি বলছেন যে কুচবিহার শহর থেকে বিজেপিকে ভোট দিয়েছে বলে কুচবিহার শহরে উনি ডেভেলপমেন্টের জন্য কোনো পয়সাই দেবেন না। এই যদি মানসিকতা হয় তাহলে সেই রাজ্যের আর কি হবে? এই রাজ্যের গঙ্গা প্রাপ্তি হবে যতক্ষণ তৃণমূল আছে। খাস কলকাতাতে শুট আউটের ঘটনা, অন্যদিকে মালদা, বসিরহাট সেখানেও একই পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, অন্তত আজকে সকালবেলায় কলকাতায় ছবিটা হচ্ছে গতকাল মধ্যরাতে ব্যবসায়ীকে ধরে গুলি করা হোক বা বিগত কয়েকদিনে কলকাতা সংলগ্ন যে বৃহত্তর কলকাতা যাকে বলা হয় তার সোনার দোকানে ডাকাতি হলো, এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই। এবং এই যে ঘটনাগুলো, এটা হচ্ছে এক্সটর্শন র্যাকেটের। যে 8 জন মিলে ঘিরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে, আমার মনে হচ্ছে সেই 90-এর দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাংয়েদের দৌড়াতে একটা এক্সটর্শন র্যাকেট ছিল, অর্থাৎ তোলাবাজির র্যাকেট ছিল, যে আপনি টাকা না দিলে আপনার উপর আক্রমণ হবে, আপনাকে মেরে ফেলা হবে, আপনার প্রাণহানি হতে পারে। ভয় দেখিয়ে বিজনেসম্যানদের কাছ থেকে পয়সা তোলা হতো। সেইটাই কলকাতাতে এখন চলছে বা শুরু হয়ে গেছে এবং অদ্ভুতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে। সম্ভবত এই তোলাবাজির টাকা থেকে পুলিশ এবং রাজ্য সরকারের যারা মাথা আছে তারা পয়সা পায় বা ভাগ।